আয়নাঘর থেকে ফিরে ফারুকী গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও। আয়নাঘরেই আটকে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদকে। জানাবো নির্বাচনে ঢেউ তুলতে নতুন কৌশলে বিএনপি। এবং সর্বশেষ জানাবো কাশেম হত্যার প্রতিবাদে কফিন মিছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি হাসনাতের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আয়নাঘর থেকে ফিরে ফারুকী গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাও। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গুমঘর পরিদর্শন শেষে অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী ফেসবুক পোস্টে লিখেছেন, এরকম এক একটা আয়নাঘরে আমরা 17 কোটি মানুষ আটকা ছিলাম 16 বছর, আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। এরকমই কোনো একটা ঘরে হয়তো আমার বাল্যবন্ধু সাজেদুল ইসলাম সুমনকে আটকে রাখা হয়েছিল। এরকমই কোনো একটা ঘরে অজানা আশঙ্কায় সে কেঁপে কেঁপে উঠতেছিল। এইরকম একটা ঘরে বসে হয়তো সে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ তুমি আমারে এইবারের জন্য বাঁচাইয়া দাও। আমি আর রাজনীতি করব না। আমার সন্তানের জন্য আমারে বাঁচাইয়া দাও। আমার মায়ের জন্য আমাকে বাঁচাইয়া দাও। এরকমই এক একটা ঘরে আমরা 17 কোটি মানুষ আটকা ছিলাম 16 বছর, আর গোপনে বলতাম, আল্লাহ এই ডাইনির হাত থেকে আমাদের বাঁচাইয়া দাও। সুমনের সাথে আমার শেষ কথা হয় উত্তরার এক হাসপাতালে লুকাইয়া থাকা অবস্থায়। ওর ভাগ্নে আবরারের একটা শুট ছিল আমার সাথে। স্পষ্ট মনে আছে, ওই শেষ করা দোস্ত, আবরারে তুই ইজি কইরা নিস, নাইলে অ্যাক্টিং খারাপ করব। এমনই এক জালিমের শাসনে ছিলাম যে তোর জন্য সুমন একটা কথাও বলতে পারি নাই। পরে জানলাম মানুষরূপী জানোয়ার জিয়াউল হোসেনের নির্দেশে তোর ইনজেকশন দিয়ে মেয়ের শীতলতায় ফেলে দেয়। যে বাবার ঘরে ফিরে সন্তানের সাথে ভাত খাওয়ার কথা ছিল, তাকে এই ডাইনির দল শীতলক্ষার মাছেদের খাবারে পরিণত করে। এই হায়নাদের হয়ে যখন কেউ কথা বলতে আসে আমার মাথায় রক্ত উঠে যায়। আমি আমার কম্পোজার লুজ করি। এর আগে আজ বিদেশি গণমাধ্যম কর্মীদের নিয়ে আয়নাঘর পরিদর্শনে গেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর ইউনূস বলেন, আপনারা সবাই সঙ্গে ছিলেন, কাজেই আমার নতুন করে কিছু বলতে হবে না। এটার বর্ণনা যদি বলতে হয় তাহলে বলবো এটা বিভৎস দৃশ্য। যারা নিগৃহীত হয়েছেন, যারা এটা শিকার হয়েছেন, তারা আমাদের সঙ্গে আছেন। তাদের মুখের থেকে শুনলাম কি হয়েছে। এটার কোনো ব্যাখ্যা নেই। তিনি আরো বলেন, এরকম টর্চার সেলের সংস্করণ সারা বাংলাদেশ জুড়ে নাকি আছে। কেউ বলে 800, কেউ বলে 900। গত সরকার আইয়ামে জাহেলিয়া প্রতিষ্ঠা করে গেছে সর্বক্ষেত্রে, এটা তার একটা নমুনা। আয়নাঘর জাতিকে ধ্বংস করতে না পারে প্রমাণ হিসেবে রাখতে সিলগালার নির্দেশ দিয়েছে প্রধান উপদেষ্টা। তিনি বলেন, মানুষের মনুষ্যত্ববোধ বলে যে কোনো জিনিস আছে, সেটার থেকে বহু দূরে গভীরে নিয়ে গেছে আয়নাঘরের এই বিভৎস দৃশ্য। নৃশংস প্রতিটি জিনিস হয়েছে এখানে। যতটা শুনে অবিশ্বাস্য লাগে যে এটা কি আমাদেরই দেশ, আমাদেরই জগৎ। অধ্যাপক ইউনূস বলেন, বিনা কারণে জঙ্গি আখ্যায়িত করে মানুষকে তুলে এনে এসব টর্চার ছেলে নির্যাতন করা হতো। তিনি আরো বলেন, এখন শুনি বাংলাদেশ জুড়ে আরো 27 থেকে 28টি আয়নাঘর আছে। আমার ধারণা ছিল শুধু এখানেই আছে। এগুলোর সংখ্যাও নিরূপণ করা যায় না, কতটা জানা আছে, কতটা অজানা আছে। গুম কমিশনকে এসব আয়নাঘর বহিষ্কার করার জন্য ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা। আয়নাঘরে আটকে রাখা হয়েছিল উপদেষ্টা নাহিদ ও আসিফ মাহমুদকে। আয়নাঘর পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সহ বাকি সব উপদেষ্টারা। এ সময় আয়নাঘরের ভয়াবহ চিত্র দেখে আঁতকে ওঠেন তারা। তাদের সঙ্গে ছিলেন দেশ বিদেশের সাংবাদিকরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তুলে নেওয়ার পর ডিজিএফআই এর এই আয়নাঘরে আটকে রাখা হয়েছিল বলে বোমা ফাটান তারা। আয়নাঘর পরিদর্শনে গিয়ে ডিজিএফআই এর সেই 2 টর্চার সেল চিনতে পারার কথা জানিয়েছেন নাহিদ ও আসিফ। 24শে জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় তাদেরকে সাদা পোশাকে তুলে নেওয়া হয়। সে সময় তাদেরকে গুম করা হয়েছে বলেও ধারণা করা হয়েছিল। আয়নাঘর পরিদর্শনের পর উপদেষ্টা নাহিদ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। 5 আগস্টের পর এই সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয়, দেয়াল রং করা হয়। পরিদর্শনের পর উপদেষ্টা আসিফ জানান, তাকে যে কক্ষে আটকে রাখা হয়েছিল সেই কক্ষের দেয়ালের উপরের অংশে খোপগুলোতে এক্সস্ট ফ্যান ছিল। ফ্যাসিস্ট হাসিনা তৈরি এই আয়নাঘরে বন্দী করে রাখা হয়েছিল বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের। তাদের অনেককে গুম করে রাখার পর হত্যাও করে হাসিনা দোসররা। আয়নাঘর পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা মন্তব্য করেন, সারা দেশে প্রায় 800টি আয়নাঘর রয়েছে। আয়নাঘরের ভেতরের চিত্র দেখার পর আঁতকে উঠেছেন নেটিজেনরাও। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবি দেখে অনেকে দাবি জানাচ্ছেন ফ্যাসিস্ট হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার। নির্বাচনের ঢেউ তুলতে নতুন কৌশলে বিএনপি।
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ নানা দাবিতে সারা দেশে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সারা দেশে জাতীয় নির্বাচনে ঢেউ তুলতে চায় দলটি। এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের সময় জনদাবির ব্যানারে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে কর্মসূচিতে নামছে। এসব সমাবেশে মূলত প্রধান ফোকাস থাকবে কেন দ্রুত জাতীয় নির্বাচন দরকার সেসব যুক্তি ও বাস্তবতা তুলে ধরা। এছাড়া ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকতে দিক নির্দেশনামূলক বার্তাও দেওয়া হবে। প্রথম ধাপে ৬৭ সাংগঠনিক জেলায় সমাবেশ হবে। কাল একযোগে ৯ জেলার সমাবেশের মধ্য দিয়ে ধারাবাহিক এ কর্মসূচি শুরু হচ্ছে। সে অনুযায়ী সারা দেশে দলীয় নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জেলার পর দ্বিতীয় ধাপে পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরে সমাবেশ করবে। শেষ সমাবেশটি হতে পারে ঢাকা মহানগরে। রমজানের আগেই এই কর্মসূচি শেষ করার সিদ্ধান্ত রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে এসব তথ্য। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলা সহ বিভিন্ন জনদাবিতে ১২ ফেব্রুয়ারি থেকে সমাবেশ শুরু হবে। শেষ হবে ২৫ ফেব্রুয়ারি এ কর্মসূচি। ৬৭ সাংগঠনিক জেলার সমাবেশের পর পর্যায়ক্রমে মহানগর ও বিভাগীয় সদরের সমাবেশ অনুষ্ঠিত হবে। বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইদুল আলম বাবুল বলেন, এই মুহূর্তে জনগণ বিএনপির দিকে তাকিয়ে আছে। জনগণ আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকে তাকিয়ে আছেন। দেশের এই পরিস্থিতিতে আমাদের দল কি ভূমিকা রাখে, তাই সময়ের প্রেক্ষাপটে আমরা মনে করছি দেশের বর্তমান অবস্থায় দলের পক্ষ থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কিছু বার্তা জনগণকে দেওয়া দরকার। এই বার্তা দেওয়ার জন্য সারা দেশে বিএনপি সব সাংগঠনিক জেলা মহানগরে সমাবেশ করব। জনগণকে দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরবো এবং দলের ভবিষ্যৎ পরিকল্পনা জানাবো। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে আগামীর উন্নয়নশীল গণতান্ত্রিক রাষ্ট্র গড়ার উদ্দেশ্য নিয়ে বিগত দিনে এই দল এত ত্যাগ স্বীকার করে আসছে, এত অত্যাচার নির্যাতন সহ্য করে এ পর্যন্ত এসেছে। এর চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে এই আন্দোলনের সঙ্গে জনগণকে সম্পৃক্ত করতে চাই। এসব সমাবেশ সফল করতে ঢাকা বিভাগের জেলা সহ তৃণমূল পর্যন্ত প্রস্তুতি সভা সহ যা যা করা দরকার তা করছি। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ সংসদ নির্বাচনের দাবি করে আসছে বিএনপি। দলটি মনে করে জুলাই আগস্টে নির্বাচন করা সম্ভব। জানা গেছে চলমান পরিস্থিতি বিবেচনায় কেন জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রয়োজন তা সমাবেশে তুলে ধরবেন সিনিয়র নেতারা। একই সঙ্গে সম্ভাব্য প্রার্থী ও নেতাকর্মীদের উদ্দেশ্যে ভোটারদের আস্থায় রাখতে দেওয়া হবে নানা বার্তা। এক্ষেত্রে আগামী নির্বাচন ও দেশ নিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরার কথা রয়েছে। জনগণ যাতে বিএনপির উপর আস্থা ধরে রাখে সেজন্য এখন থেকে নানা কর্মকাণ্ড শুরু করার আহ্বানও থাকবে। এছাড়া অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেবে না বিএনপি, একথা জানিয়ে চলমান পরিস্থিতির কোনো পক্ষ যেন সুযোগ নিয়ে দেশকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য সতর্ক থাকার জন্য বার্তা দেওয়া হবে। কোনো নেতাকর্মী সে যত বড় প্রভাবশালী হোক না কেন, অপকর্মের সঙ্গে জড়িত হলে জানা মাত্রই বহিষ্কার করা হবে। দলীয় এমন সিদ্ধান্তের কথা সমাবেশে তুলে ধরবে সিনিয়র নেতারা। এছাড়া বিএনপির বিরুদ্ধে পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী অপপ্রচার চালাচ্ছে এমন অভিযোগ করে সে বিষয়ে সজাগ থেকে যথাযথ জায়গা থেকে জবাব দিতেও আহ্বান থাকবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।